স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদি। শুরুতে জানাচ্ছি শিরোনাম। ইসিতে আস্থার কারণে প্রার্থী সংখ্যায় রেকর্ড, দাবি সিইসির সবাইকে সমানভাবে দেখার নির্দেশ। ঐক্যফ্রন্টে অনৈক্য দেখছেন ওবায়দুল, আসন বন্টন নিয়ে মহাজোটে টানাপোড়েন না থাকার দাবি। হোয়াইট ওয়াশের লক্ষ্যে সাকিবের চাওয়া অ্যাটাকিং ক্রিকেট, 4 স্পিনারকে ঘিরে পরিকল্পনা। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে যুদ্ধ অপরাধীদের ধানের শীষ দেবে না বিএনপি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। দলীয় পরিচয় নয়, সব প্রার্থীকে সমানভাবে দেখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে নির্বাচন ভবনের সরকারি কর্মচারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই নির্দেশ দেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুর এই 4 জেলার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচনে মাঠ পর্যায়ে যে 7 লাখের বেশি কর্মকর্তা কাজ করবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন এই কর্মকর্তারা। তাই সুষ্ঠু ভোটের স্বার্থে সরকারি এই কর্মকর্তাদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। এবারে নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন জানিয়ে সিইসি বলেন, এ থেকেই প্রমাণ হয় আস্থার পরিবেশ তৈরি হয়েছে। খবরে বলা হয়েছে রেকর্ড সংখ্যক, আমাদের কাছে তাই মনে হয়। এর অর্থ এই যে এই নির্বাচনে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা জাগরণ, তাদের মধ্যে উদ্যোগ এবং নির্বাচন অংশগ্রহণ করার জন্য যে তাদের প্রত্যয়, তারই একটি প্রমাণ। এটা মানুষের, জাতির, জনগণের, ভোটারদের একটা প্রত্যাশার জায়গায় আমরা উপনীত হয়েছি। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। বলেন, দলীয় পরিচয় না দেখে প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে। প্রার্থিতা নিয়ে নির্বাচন মাঠে যাবে তখন কিন্তু তিনি প্রার্থী, তার পরিচয় হলো আপনাদের কাছে প্রার্থী। তখন আর তার দলের পরিচয় নেই, তার ব্যক্তির পরিচয় নেই, তার পরিচয় হলো প্রার্থী। একটি সিম্বলের, একটি মার্কার প্রার্থী। সুতরাং সেই হিসাবে সেই প্রার্থীদের, সে প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক, সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গিতে আপনাদের আচরণ করতে হবে, প্রত্যেককে বোঝাতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের প্রত্যাশা যেন পুরোপুরিভাবে পূরণ হয় তা নিশ্চিত করার আহ্বানও জানান KM নুরুল হুদা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে 39টি দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন 3065 জন। ইসি সচিবালয়ে সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। ইসি সচিব জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে 264 আসনে 281 জন, বিএনপির পক্ষ থেকে 295 আসনে 696 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে দিয়েছেন 233 জন। এছাড়া স্বতন্ত্র থেকে 498 জন এবং অন্য দল থেকে 1357 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি সচিব জানান, দলীয় মনোনয়ন না পেয়েও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে তাদের বাদ দেওয়া হবে। মানে এরা দাবি করতেছে, এটা কি আপনারা বাতিল করেছেন নাকি এগুলোকে আমরা কাউন্টিং, শুধু আপনাদেরকে আওয়ামী লীগ 264 আসনে 281 জন তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপি 295 আসনে 696। ঐক্যফ্রন্ট এখন আর ঐক্যবদ্ধ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতারা এখন মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দিতে বিএনপি নেতাদের কোথাও বাধা দেয়া হয়নি। ধানমন্ডিতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। এতে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইইউ। সেজন্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে দাবি আওয়ামী লীগের। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঐক্যফ্রন্টের বিভেদ নিয়ে মন্তব্য করেন তিনি। তাদের ভেতরেই জগা খিচুড়ি অবস্থা, পরিস্থিতি মির্জা ফখরুল সাহেবের, তার দলের কন্ট্রোলের বাইরে।
হসপচ অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে, এলোমেলো একটা অবস্থা। সেটা তো বোঝাই যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়। মনোনয়নপত্র জমা দিতে বিএনপির প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগেরও জবাব দেন কাদের। যার কাঙ্ক্ষিত কনস্টিটিউয়েন্সি না পাওয়ার কারণে মনোনয়নপত্র দেয়নি, এটা তো সরকারের কোনো দোষ নেই। আপনারাই বলুন গতকাল কোথায় পুলিশ কাকে বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিয়ে বলুন কোথায় কোথায় তাদের প্রার্থীরা বাধাপ্রাপ্ত হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। সেরকম কিছু হলে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আসন বণ্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন ৯ ডিসেম্বরের আগেই সব মীমাংসা হয়ে যাবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতের চিহ্নিত কোনো যুদ্ধাপরাধী ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির নির্বাচন কমিটির প্রধান হিসেবে বুধবার দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর বৃহস্পতিবার নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। জেলাব্যাপী পুলিশ প্রশাসন সরকারি দলের প্রার্থীদের পক্ষে কাজ করছে এবং সেখানে 400 জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দেয়া প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, যুদ্ধাপরাধী কেউ জোটের পক্ষ থেকে নির্বাচন করতে পারবে না। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। এদিকে জামায়াত ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও দিচ্ছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, জামায়াত 25টি আসনে ধানের শীষে নির্বাচন করতে পারবে। ডেফিনেটলি নট, অনলি 25। স্বতন্ত্ররা ওরা দাঁড়ায়, আমার মনে হয় ওরা কেউ দাঁড়াবে না, কারণ এখন তো অনেক সময় আছে, প্রত্যাহার করার সময় তো 9 আগস্ট পর্যন্ত। সুতরাং তারা স্বতন্ত্র যদি দিয়ে থাকেন সেটা প্রত্যাহার করার সময় আছে তো। জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন করার প্রভাব ঐক্যফ্রন্টে পড়বে না বলেও জানান বিএনপির সিনিয়র নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় দণ্ডিত ব্যক্তির সাজা ও দণ্ড স্থগিত হলে ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি একক বেঞ্চ। একই সঙ্গে যশোর 2 আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার 6 বছরের সাজা ও দণ্ড স্থগিত করেছেন আদালত। তবে এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এ কারণে সাবিরা সুলতানার নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম। অবৈধ সম্পদের মামলায় গত 12 জুলাই সাবিরা সুলতানাকে 6 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে 30 জুলাই সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। সাবিরা সুলতানা তার সাজা ও দণ্ড স্থগিত চেয়েও আবেদন করেছিলেন, তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এদিকে দুর্নীতির মামলায় হাইকোর্টের দেয়া 3 বছরের সাজা স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছেন ভোলা 2 আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম। পরশুদিনের রায় অনুযায়ী তাতে আমার যদ্দূর মনে হয় আইনের ব্যাখ্যায়, তাহলে ওনার নির্বাচনের ব্যাপারে যথেষ্ট সন্দেহান আছে। এই প্রার্থী যদি এসে আদালতের কাছে অ্যাপ্লিকেশন দেয় এবং আদালত যদি সেই দণ্ড এবং কনভিকশন এবং সেন্টেন্স দুটিও যদি তারা স্টে করে, তাহলে আর তার নির্বাচন করতে বাধা থাকবে না। 4 বছর পর টেস্ট সিরিজ না জেতার আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা টেস্টেও সব পরিকল্পনা 4 স্পিনারকে ঘিরে। ম্যাচ জিততে অ্যাটাকিং ক্রিকেটের পরিকল্পনা ম্যানেজমেন্টের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু কাল সকাল 9:30টায়। টেস্ট ইতিহাসে 55 সিরিজে জয় মাত্র 3টি, ড্র 8টি, তার মধ্যে বৃষ্টির কল্যাণে এসেছে 4টি। পরিসংখ্যানে স্পষ্ট সাদা পোশাকে সিরিজ জয় দূরের বাতি ঘর টাইগারদের কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে হয়নি, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চায় না টাইগাররা।
ড্র করলেই সিরিজ নিশ্চিত। তবে রক্ষণাত্মক নয়, সাকিবের ভাবনায় অল অ্যাটাক। ওরা চেষ্টা করবে ওদের সর্বোচ্চ দিয়ে যেন এই ম্যাচটা ওরা ভালো করতে পারে, জিততে পারে। সো আমাদেরকে জিততে হলে ওদের থেকে বেটার পারফর্ম করতে হবে। সেটা আমাদের চিটাগংয়ে আমরা যে ধরনের পারফর্ম করেছি তার থেকেও বেশি ভালো পারফর্ম করতে হবে যে জিততে গেলে। স্পিনিং উইকেটে 4 স্পিনার নিয়েই উইন্ডিজ বধের পরিকল্পনা। পুরো ফিট হয়ে উঠেছেন সাকিব, তাইজুল, নাইম, মিরাজও রয়েছেন ছন্দে। স্পিনারদের পারফরম্যান্স নির্ভর রাখছে, তবে উইকেট বুঝে তাদের কাজে লাগানোর চ্যালেঞ্জও নিচ্ছেন সাকিব। যেহেতু টেস্ট ম্যাচ 5 দিনের প্রতিদিন উইকেট চেঞ্জ হয়, প্রতি সেশনে উইকেট চেঞ্জ হয়, সো আসলে কোনো একটা ফিক্সড মাথায় প্ল্যান নিয়ে আসলে না খেলাই উচিত। ওপেন মাইন্ডে থাকলে আমার কাছে মনে হয় বরঞ্চ টিমের জন্য ভালো। ওয়ানডেতে মাহমুদুল্লাহ সৌম্যকে দেখা যায় আগ্রাসী ভূমিকায়। পোশাকের সাথে ব্যাটের ধরনও পরিবর্তন করেন এই দুই টাইগার, যা পছন্দ নয় টাইগার ক্যাপ্টেনের। সবাইকে স্বাভাবিক খেলার পরামর্শ। বীরেন্দ্র সেহবাগ টেস্ট ম্যাচে যদি ফাস্ট বল মনে করে যে 4 মারার জায়গায় ও সেটাও 4 মারতো, সে টি-20 তো সেম, ওয়ানডেতেও সেম ছিল। তো আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা থাকা খুবই জরুরি। নিজেদের সেরাটা দেওয়ার সাথে ভাবনায় থাকছে উইন্ডিজের শক্তি সামর্থ্য। 2009 সালে সাকিবের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র সিরিজ জয় এসেছিল। আবারও সেই সুযোগ টাইগার অলরাউন্ডারের। তবে সাকিব খুব ভালো করেই জানেন দেয়ালে পিঠ থেকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ কাউন্টার অ্যাটাকে বাংলাদেশকে হারাতে চাইবে। তাই তো প্রস্তুত থাকছেন টাইগার অধিনায়ক। বলছেন শুরু থেকেই অ্যাটাকিং খেলবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। সিরিজ বাঁচানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুশ্চিন্তা টাইগার স্পিন অ্যাটাক। নিষেধাজ্ঞায় গ্যাব্রিয়েল না থাকায় পেস ডিপার্টমেন্ট নিয়েও আছে অস্বস্তি। তবে ক্রেইগ ব্র্যাথওয়েট আশাবাদী মিরপুরে ঘুরে দাঁড়াবে তার দল। আস্থা রাখছেন সতীর্থদের ওপর। অধিনায়কের বিশ্বাস এই কন্ডিশনেও ম্যাচ জেতার সামর্থ্য আছে তাদের। সময়ের হিসেবে 5 মাস, কিন্তু এর মধ্যে কতই না পরিবর্তন। জুনে জ্যামাইকাতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে যেই অবস্থানে ছিল বাংলাদেশ, মিরপুরে একই অবস্থানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচানোর ম্যাচে শ্যানন গ্যাব্রিয়েল নেই, শক্তিশালী পেস অ্যাটাক দুর্বল হয়েছে। ঢাকা টেস্টে অভিজ্ঞ কিমার রোজকেই দায়িত্ব নিতে হবে। স্পিনে দেবেন্দ্র বিশু ও জমেল ওয়ারিকানদের সেরাটা দিতে হবে। সতীর্থদের উপর আস্থা আছে অধিনায়কের। আমাদের জন্য সহজ হবে না লড়াই। টার্নিং উইকেট যে পাবো তা অনেকটাই নিশ্চিত। তবে আমরা বাংলাদেশের মতো শুধু স্পিন দিয়েই অ্যাটাক সাজাবো না। পেস স্পিন সমন্বয়ে ওদের আটকানোর চেষ্টা করব। দ্বিতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট। তাইজুল, সাকিব, মেহেদি, নাইম, এই 4 স্পিনারকে কিভাবে সামলাবে শিমরন হেটমেয়ার, কাইরেন পাওয়েলরা, সেই হোমওয়ার্কে ব্যস্ত কোচিং স্টাফ। ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। বাংলাদেশ নিঃসন্দেহে আমাদের স্পিন দিয়ে কাবু করতে চেষ্টা করবে। তবে আমার বিশ্বাস আমাদের এই আক্রমণ সামলানোর সামর্থ্য আছে। ভারত সফরের পর বাংলাদেশেও সাদা পোশাকে বিবর্ণ উইন্ডিজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে পারেনি ব্র্যাথওয়েটের দল। ঢাকায় তিক্ত অভিজ্ঞতা ভুলতে সর্বোচ্চ চেষ্টা করবে ক্যারিবীয়রা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সংক্রান্ত বিরতির পর ক্রিকেটের আবহে ফিরতে শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মাশরাফি। বৃহস্পতিবার ফিটনেস ট্রেনিংয়ের সময় দেন ওডিআই ক্যাপ্টেন। মিরপুর জিমনেশিয়ামে এদিন লম্বা সময় ঘাম ঝরিয়েছেন ম্যাশ। জাতীয় নির্বাচনে নড়াইল 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাইগার তারকা। গুঞ্জন ছিল নির্বাচনী প্রচারণায় উইন্ডিজের বিপক্ষে নাও থাকতে পারেন নড়াইল এক্সপ্রেস। তবে ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। উইন্ডিজ সিরিজ শেষ করে নির্বাচনী প্রচারণায় নামবেন তিনি। ইমার্জিং এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল দিয়েছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে, সহ অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। উইন্ডিজ সিরিজের টেস্ট দলে থাকা নাইম হাসান ও খালেদ আহমেদকে রাখা হয়েছে। ইমার্জিং কাপে অংশ নেয় মূলত অনূর্ধ্ব 23 দল। 23-এর বেশি বয়সী খেলতে পারেন 4 জন। সোহান ছাড়া বেশি বয়সী অন্য 3 সদস্য মিজানুর, খালেদ ও শফিউল। টুর্নামেন্ট শুরু 6 ডিসেম্বর। আসরে বি গ্রুপে খেলছে বাংলাদেশ। উদ্বোধনী দিনে প্রতিপক্ষ আরব আমিরাত। বাকি 2 প্রতিপক্ষ পাকিস্তান ও হংকং। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কায়, পাকিস্তানে হবে বি গ্রুপের খেলা। নিরাপদ ও মানসম্মত খাবার পানির সমস্যা সমাধানে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান।
এসডিজির ৬ষ্ঠ লক্ষ্য মাল্টি সেক্টরাল ডায়ালগ অন সেফ ওয়াটার বিষয়ে গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে নিরাপদ পানি সরবরাহে বেসরকারি খাতের চ্যালেঞ্জ ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। নজিবুর রহমান জানান, দেশে ৯৭% জনগোষ্ঠী পানির সুবিধা পাচ্ছে, যা ৬০% অনিরাপদ। ইউনিলিভার ও ইউএনডিপি বাংলাদেশের ইনোভেশন হাব এই বৈঠকের আয়োজন করে। পুরনো নম্বর সিরিজ 019-এর পাশাপাশি নতুন সিরিজ 014 চালু করল বাংলালিংক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গুলশানের বাংলালিংক কার্যালয় থেকে সন্ধ্যায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে 014 নম্বর সিরিজ থেকে ফোন দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 019 নম্বর সিরিজের বাংলালিংক গ্রাহকেরা নতুন সিরিজের নম্বরের আরেকটি সিম বিনামূল্যে পাবেন। 014 সিরিজে থাকবে মোট 1 কোটি সিম। অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির চেয়ারম্যান বলেন, উন্নত সেবা দিতে নতুন সিরিজের নাম্বার দিচ্ছে বাংলালিংক। বাংলালিংকের 019 সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা 014 সিরিজের সিম সংগ্রহ করে দুটি বাংলালিংক নম্বরের মধ্যে প্রতি মিনিট 54 পয়সা কল রেটে আজীবন কথা বলার বিশেষ সুযোগ পাবেন। বর্তমানে 3,33 লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক। পার্থ জানিয়েছেন, শুধু যুদ্ধাপরাধীদের জন্য না করে সম্পূর্ণ জামায়াতকে জোট থেকে বাদ দিলেই তো হয়। তারেকের মত, যুদ্ধাপরাধীদের ধানের শীষ না দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। ফারহান বলছেন, যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশ নেওয়াটা আমাদের সবার জন্যই লজ্জার। শফিক বলছে, ইসিকে অবশ্যই সচেতন হতে হবে যাতে কোনো যুদ্ধাপরাধী নির্বাচনে অংশ নিতে না পারে। নিহালের মত, যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত তাদের মনোনয়নপত্র যেন বাতিল করা হয়। আবির বলছেন, ভালো উদ্যোগ নিয়েছে বিএনপি, কেননা জামাতের সবাই যুদ্ধাপরাধী নয়। রৌনকের মত, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শুভ্র। মাহফুজ বলেছেন, জামায়াতের ব্যাপারে বিএনপিকে আরও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। দর্শকদের ধন্যবাদ তাদের মতামতের জন্য। হাতি রক্ষায় 17টি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারত। এর আওতায় সীমান্ত এলাকায় 2 দেশ গঠন করবে এলিফ্যান্ট রেসপন্স টিম। পাশাপাশি মানুষ হাতি সংঘর্ষ কমাতে সীমান্ত অঞ্চলে চলবে সচেতনতা তৈরির কাজ। এ সংক্রান্ত চুক্তি সই হবে শিগগিরই। প্রায় 2 বছর আগে ভারতের আসাম থেকে বানের জলে ভেসে আসা বুনো হাতি বঙ্গবাহাদুরকে নিয়ে আলোড়ন তৈরি হয় বাংলাদেশে। 2 মাস কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুরের প্লাবিত এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি। এটি উদ্ধারের প্রক্রিয়ার মধ্যেই 2016 সালের 16 আগস্ট জামালপুরে প্রাণ হারায় বঙ্গবাহাদুর। এর বাইরেও সীমান্ত অঞ্চলে বৈদ্যুতিক তার পেঁচিয়ে পাহাড়ি গর্তে পড়ে প্রায় হাতি মারা যাবার ঘটনা ঘটছে। বন বিভাগের হিসেবে গত 13 বছরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় মারা গেছে অন্তত 75টি হাতি, আর হাতির হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 100 মানুষ। হাতি আসে, হাতি মানুষের ঘরবাড়ি নষ্ট করে, সেখানে কিভাবে আমরা ইকোলজিক্যাল বায়োফেন্সিং বা ইকোলজিক্যাল এলাকাতে পাওয়ার ফেন্সিং দিতে পারি সেগুলো মনিটর করা। সেখানে মনিটরিংয়ের যদি কোনো হাতি সেখান থেকে মুভ করে, সেখানে এরা আমাদেরকে জানাবে সেখানে যে এই হাতির দলটা আসতেছে, কিন্তু আমরা অ্যালার্ট করতে পারি। হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এবং লোকালয়ে হামলার ঘটনা কমানোর উপায় খুঁজতে বৃহস্পতিবার ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুদেশের বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বৈঠকে অংশ নেন হাতি বিশেষজ্ঞরা। এতে বাংলাদেশ ভারত সীমান্তের 26টি এলাকা চিহ্নিত করে বিভিন্ন কৌশল ঠিক হয়েছে। হাতির চলাচলের পথকে উন্মুক্ত রাখতে হবে এবং হাতির হ্যাবিটেটটাকে সঠিক রাখতে হবে। এটা যদি রাখতে পারি তাহলে আমাদের দেশে হাতি দীর্ঘমেয়াদী টিকে থাকবে। বন বিভাগ বলছে, বনাঞ্চল কমে যাওয়ায় হাতির আবাসস্থল সংকট ও খাদ্য ঘাটতি তৈরি হয়েছে, ফলে মানুষের সঙ্গে বাড়ছে সংঘাত। বনের সবচেয়ে বড় এই স্তন্যপায়ী প্রাণী রক্ষায় 2015 সালে 10 বছর মেয়াদী প্রকল্প হাতে নেয় বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ।